ঠিক যেন একজন মদ্যপ বাড়ি ফিরছেন রাত করে, ফিরতে ফিরতে টোলে পড়ে গেলেন। এমনটা তো আমরা আকছারই দেখি, কিন্তু কিন্তু একটা গোটা বাড়ি, চারতলা একটা আস্ত বাড়ি ধসে গেল, হেলে গেল। তার একাংশ একদম ধসে গেল, হেলে গেল বলা যায়। আতঙ্কজনক আহ, দৃশ্য শহর কলকাতার সাক্ষী থাকলো। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনি, একটা চারতলা বাড়ি হেলে গেল। গত বছর 2024 সালের 17ই মার্চ গার্ডেন রিচ কাণ্ডর স্মৃতি আমরা এখনো ভুলতে পারিনি। তার মধ্যেই নতুন বছরের শুরুতেই এই ঘটনা। এই নিয়ে আমরা প্রতিক্রিয়া নেব কলকাতা শহরের প্রাক্তন মহানাগরিক, প্রাক্তন মেয়র শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং কলকাতা শহরের প্রাক্তন কাউন্সিলর, যে অঞ্চলে বাঘাযতীনের ঘটনা ঘটেছে তার সংলগ্ন অঞ্চলের, তার 111 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর চয়ন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি জানেন, আপনি যে শহরের একদা মেয়র ছিলেন 2005 সাল থেকে 2010 সাল, সেই শহরেই কলকাতায় উপকণ্ঠে দক্ষিণ কলকাতার খুব প্রাণবন্ত জায়গা বাঘাযতীনে একটি বিদ্যাসাগর কলোনিতে একটি বাড়ি, আহ, চারতলা বাড়ি হেলে পড়েছে। একটা বাড়ি হেলে পড়ছে, কি বলবেন স্যার? দেখুন, এই সমস্ত কলোনি এলাকায় বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়ে নিঃশর্ত দলিল দিয়েছিলেন, যাতে যারা কলোনিবাসী তাদের একটা স্থায়ী অধিকার জন্মায়। এখন সেই দলিল পাওয়ার পর যে যারা দলিল পেয়েছেন তারাও প্রমোটারদের প্রলোভনে প্রলুব্ধ হয়ে গিয়ে বিভিন্ন প্রমোটারদের কাছে জমি দিয়ে দিয়েছেন। আর প্রমোটাররাও দেখেছেন সস্তায় জমি পেয়ে গিয়ে অনেক মুনাফা করতে হবে, সেই সার্বিক মুনাফার দিকে নজর রেখে তারা গুণমানের কথা ভাবেননি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের দিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি পরীক্ষা করাননি, সয়েল টেস্ট ঠিক মতো হয় না, কলকাতা পুরসভার যে তদারকি সে তদারকি নেই, সামগ্রিকভাবে চূড়ান্ত নৈরাজ্য, যার পরিণতিতে এরকম ঘটনা ঘটেছে। বিপজ্জনক কাণ্ড ঘটে যেতে পারত। কলকাতার মেয়র বলেছেন, ফিরহাদ হাকিম বলেছেন যে এখনো কেউ হতাহত হয়নি, এটা একটা আশার কথা। কিন্তু আমরা হ্যাঁ, সেই আশার কথা, কিন্তু হঠাৎ হতে পারতো। আর তাছাড়া নিঃস্ব হয়ে গেলেন না যারা এখানে ফ্ল্যাটটা কিনেছেন, তারা অধিকাংশই তো নিম্ন মধ্যবিত্ত মানুষ, তারা টাকা পয়সা দিয়ে কিনেছে, তারা নিঃস্ব হয়ে গেলেন। এখন প্রমোটার তো পালিয়ে যাবে, তাকে ধরবে কে? আমার স্যার আপনার কাছে একটা কৌতূহল, একটা জিজ্ঞাস্য। আপনি দীর্ঘদিন কলকাতার শীর্ষ প্রশাসনে ছিলেন, আপনি শহরের মেয়র ছিলেন। এখানে এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাগুলোতে, এটা আপনার ওয়ার্ডের খুব কাছাকাছি 99 নম্বর ওয়ার্ডে হয়েছে, এই এই জায়গাগুলোতে বহুতল নির্মাণের নিয়ম কি? পুরসভার যে আইন, সেই আইন সর্বত্রই প্রযোজ্য। এই জায়গার জন্য তো বিশেষ কোনো আইন নেই। না না, নিয়মটা কি? মানে এখানে স্থানীয়রা অভিযোগ করছেন যে তিনতলা বাড়ি তোলার প্রভিশন রয়েছে, কিন্তু চারতলা বাড়ি উঠেছে। তার মানে একটা বেআইনি কাজ হয়েছে। সেই বেআইনি কাজটা হলো কি করে? তাহলে পুরসভার তদারকিটা কোথায়? এলাকায় কাউন্সিলরটা কোথায়? খোঁজ নিয়ে দেখুন যে এলাকায় কাউন্সিলরের পেছনে কাটমানি যোগ আছে। সেই জন্য এই সমস্ত বেআইনি কাজ হয়েছে। তিনতলা বাড়ি যদি অনুমোদন থেকে থাকে, চারতলা হলো কি করে? এবং এই দুর্দান্ত পুরাস্ত কাউন্সিলর যারা সিপিএম এর পার্টি অফিস দখল করে ওস্তাদি করতে পারে, তাদের নজরের বাইরে এটা হয়েছে নাকি? তদন্ত করলে বেরোবে। দেখুন এখানকার কাউন্সিলররা কত টাকা খেয়েছেন। এলাকার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, তৃণমূল কাউন্সিলর, তিনি বলেছেন যে তিনি বাড়িতে মিস্ত্রি কাজ করছিল দেখে বলেছেন যে কাজ বন্ধ রাখতে, তার কাছে পারমিশন নেওয়া হবে, নিতে আগে পারমিশন নেওয়া হয়নি, আজকে এই দুর্ঘটনা। এক্ষেত্রে সেটা তো টেকনিক্যাল। এখন তো কাজ করার জন্য, কিন্তু তিনতলা থেকে চারতলা হলো তখন তিনি ঘুমোচ্ছিলেন। এই কাজ বন্ধ এখন যে বলেছেন সেটাও তিনি তার অতিরিক্ত কাটমানি উপায়ের জন্যই বলেছেন যে কাজ বন্ধ রাখো। কিন্তু গঠনমূলক কাজের জন্য তো বলেননি। আরেকটা সুতরাং বিষয়, হ্যাঁ স্যার বলুন প্লিজ। সুতরাং এই কাটমানি রাজত্ব যতদিন চলবে ততদিন তো এইসব হতেই থাকবে। আমার স্যার শেষ প্রশ্ন, যতদূর আমরা জানতে পারছি হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে হাইড্রোলিক জ্যাক আনিয়ে বাড়িটি ভেঙে পড়ছিল, হেলে পড়ছিল, ফাটল দেখা দিয়েছিল, তাকে সোজা করার কথা চলছিল। আপনি স্যার একদম প্রশাসনিক জায়গা এবং টেকনিক্যাল জায়গা থেকে আপনি কি বলবেন স্যার? মানে এইভাবে কি কোনো সংস্থাকে দিয়ে এইভাবে বাড়ি হেলে পড়া বাড়ি সোজা করানো যায়? এটা দেখুন, এখন বিজ্ঞান টেকনোলজি এতটা এগিয়েছে, এরকম ভাবে বাড়ি তুলে শিফট করা যায়, বিভিন্ন দেশে সেটা হয়ও। হ্যাঁ। এখন দেখতে হবে যাকে দিয়ে আমি কাজ করাচ্ছি তার কতটা দক্ষতা আছে, সেই দক্ষতা নির্ণয় করেই করতে হবে। এবং এরকম একটা তারা কাজ করলেন, সেক্ষেত্রে তারা পুরসভার ইঞ্জিনিয়ারদের জানাননি, এটা আমার মনে হয় না। জানিয়ে থাকলে পুরসভার ইঞ্জিনিয়ারদের দায়িত্ব ছিল দেখভাল করা। হ্যাঁ। আমি সেই জন্যই এখানে কাটমানির প্রশ্নটা আসছে যে কাউন্সিলর একটা বাড়ি হেলে পড়েছে, তাকে সোজা করবার চেষ্টা হচ্ছে।
এটা কি চারটিখানি কথা নাকি 4 তলা বাড়ি? একেবারে এত বড় একটা প্রসেস হয়ে গেল এবং প্রশাসন জানে না, যদি সেটা সত্যি হয় সেটা খুব উদ্বেগের। প্রশাসন জানে না তো হতে পারে না, প্রশাসন জানে, জেনে চোখ বুজে আছে। টাকার হিসেব হচ্ছিল যে এটা সিধে করতে গেলে কত টাকা খরচা হবে, আমাকে কত টাকা দেবেন। এটা আসল তদন্ত হলে এই সত্যটাই বেরিয়ে আসবে। আমার স্যার শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি যদি আজকে দায়িত্বে থাকতেন, মানে এই সময়ে যদি দায়িত্ব থাকতেন, গত বছর 17ই মার্চ গার্ডেন রিচ কাণ্ড ঘটেছিল আমরা জানি, এবারে বছরের শুরুতেই 1 বছর ঘুরতে না ঘুরতেই এই বাঘা যতীন, আপনার কি বক্তব্য শহরবাসীর কাছে? দেখুন, আমার শহরবাসীর কাছে বক্তব্য সর্বদাই যে আপনারা নাগরিক অধিকার রক্ষার জন্য নিজেরাও সচেতন হন, আইন মেনে কাজ করুন এবং পুরসভা সহ অন্য প্রশাসনিক দপ্তরকে আইন মেনে কাজ করতে বাধ্য করুন। খানিকটা সুযোগ পাবো বলে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিলে কি সাংঘাতিক পরিণতি হতে পারে সেটা প্রমাণ। এবং এখন তো আইন মানে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বেআইনি বাড়ি করে ভেঙে দিচ্ছেন, চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু বাড়ির ফ্ল্যাট কেনার আগে নিশ্চিত হন যে সেটা পুরসভার অনুমোদন আছে কিনা, পুরসভা কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে কিনা। এইসব না দেখে আপনারা কেউ ফ্ল্যাট কিনবেন না। সেসব পাওয়ার পর যদি বিপর্যয় হয় তখন পুরসভারও দায়িত্ব থাকবে। সামগ্রিকভাবে আইন মেনে ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকুন, সেটা আপনাদের পক্ষে মঙ্গল। এটাই আমার কলকাতা নাগরিক বা দেশের নাগরিকদের কাছে একে আরেক আবেদন। অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। চয়নদা, কবির সৌরভ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। 111 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মানে কাউন্সিলর আপনি ছিলেন, কিন্তু 99 নম্বর ওয়ার্ড যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে আপনি অত্যন্ত পরিচিত মুখ এবং জনপ্রিয় আমি জানি। আপনি কি বলবেন, একটা বাড়ি উল্টে গেল, মানে গার্ডেন রিচের স্মৃতিতে ফিরে গেল, এটা পরিবর্তনের সুফল বা কুফল কি বলবেন সেটা আপনাদের বিবেচনা। আমি এখানে একটা ইতিহাস উল্লেখ করতে চাই। 99 নম্বর ওয়ার্ডে আমরা যখন মানে শেষ দিকে শেষ বামফ্রন্ট কাউন্সিলর ছিলেন দেবাশিস মুখার্জি, উনি একটা খুব পরিষ্কার কথা বলতেন, বেআইনি কোনো নির্মাণ করা যাবে না, বেআইনি নির্মাণ করা যাবে না। এটা ওনার মূলত বামফ্রন্টের যা নির্দেশ সেটা উনি খুব কঠোরভাবে পালন করতেন। আঙুল উঁচিয়ে ধমক দিলে ওনার কাছ থেকে কোনো বেআইনি নির্মাণের পারমিশন পাওয়া যেত না, অন্য অনৈতিকভাবে তো নয়। উনি কঠোরভাবে এটা মেনে চলতেন বলে ওইখানে কলোনি প্লটেও কোনো রকম বেআইনি কাজ হতে পারেনি। কিন্তু পরিবর্তনের পরে দেখা গেল কিছু অসাধু উপায়ে যা যা ঘটনাগুলো ঘটবার সেগুলো ঘটতে থাকলো, যার ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট বাড়ি, বহুতল বাড়ি, এটা এতটা হেরে পড়েছিল যে সাধারণ মানুষ দু চোখে দেখতে পাচ্ছিল যে কোনো সময় গোলমালটা লাগতে পারে। অল্প 5-6 বছরের মধ্যে এই বাড়ির এই অবস্থা হয়ে গেল। মানে বাড়ির কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছিল আপনারা বুঝতে পারছেন। অনৈতিকভাবে অবৈধ উপায়ে বাড়ি তৈরি হয়েছিল। যদি এটা সিসি বা অন্য সবকিছু থেকেও থাকে সেটা সঠিকভাবে পাওয়ার তো কথা নয়। সেক্ষেত্রে কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার যিনি এখনকার কাউন্সিলর, তিনি অবশ্যই বামফ্রন্টের নন, বামফ্রন্টের তো ওখানে কোনো কাউন্সিলর নেই। তিনি এবং পুরো কর্তৃপক্ষ, বিশেষ করে বিল্ডিং ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন, তারা তো এটা এড়াতে পারবেন না। সুতরাং এদের কৈফিয়ত দিতেই হবে। তবে অনৈতিকভাবে কাজকর্ম করা এই পুরো বোর্ডের, তৃণমূলী পুরো বোর্ডের নিয়ম হয়ে গেছে। কাজেই সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আগামী দিন আরো বড় আন্দোলন তৈরি হয়ে যাবে এর ফলে। আপনার কথার প্রেক্ষিতে বলি, এখনকার কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কৈফিয়ত দিয়েছেন। তিনি বলেছেন যে বাড়িতে কাজ হচ্ছিল দেখে তিনি একদিন বলেছেন যে কাজ বন্ধ রাখতে হবে এবং তার অফিসে এসে পারমিশন দিতে হবে, কিন্তু সেই পারমিশন আজও নেওয়া হয়নি। এটা কোনো কাজের কথা হলে এগুলো বললে কেউ বিশ্বাস করবে? প্রথম কথা হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে কাউন্সিলরের পারমিশন এখানে প্রয়োজন পড়ে না। কাউন্সিলর পারমিশন দেওয়ার কেউ নন। উনি নজরদারিটা করে ওনার উচিত ছিল ইয়েতে দাঁড়াবার, পুরসভার যিনি বিল্ডিং ইঞ্জিনিয়ার, দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার এবং হেড অফিসের বিল্ডিং এর ডিজি, দুজনকেই জানাবার। উনি জানাননি। জানালে কি ফলাফল হতো, যদি না জানিয়ে ফলাফল না হলে উনি আজকে কথা বলতে পারতেন, কথা বলার জায়গায় থাকতেন। ওনার কাছে পারমিশন নিয়ে করতে হবে। উনি তো প্রথমেই তো পারমিশন নেওয়ার দরকার ছিল, পারমিশন ওনার কাছ থেকে নেওয়া হয়নি। এটা আপনার বিশ্বাস করতে বলেন, যেখানে একটা ইটও স্থানীয় শাসক দলের নেতাদের কাছে না জানিয়ে করা যায় না, এখানে এত বড় বাড়ি তৈরি হয়েছে ওনাদের না জানিয়ে, এটা বিশ্বাসযোগ্য? আদৌ বিশ্বাসযোগ্য নয়। এক্ষেত্রে উনি যেটা বলেছেন সেটা অবশ্যই ঠিক যে ওনার কাছে পারমিশন নিতে হবে, পারমিশনটা নেওয়া হয়নি, কিন্তু ওনার কাছে পারমিশনটা নেবারই কথা নয়।
বিল্ডিং ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসার কথা। বিল্ডিং ডিপার্টমেন্ট পরীক্ষা করে পারমিশন দেবে এটা হচ্ছে কি না হচ্ছে। মুশকিল হচ্ছে কেউ কমপ্লেন করেনি বলেই মনে হচ্ছে, যে কারণে অনায়াসে এরকম একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে, যেটা হবার কথা ছিল না। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী জানতে পারছি মোটামুটি কম বেশি 2800 থেকে 3000 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট দরে এই আবাসনে, চারতলা আবাসনের ফ্ল্যাটগুলি বিক্রি হয়েছে। এটা কি যথার্থ মূল্যবান বলে আপনি মনে করেন? দেখুন, এখানে ডিপেন্ড করে তার কত খরচ হয়েছে, মানে প্রমোটারের খরচ হয়েছে কত। প্রমোটারের লোকাল যে যারা শাসক দলের নেতা তাদেরকে দিয়ে থুয়ে যেটা থাকে সে অনুযায়ী ওরা কস্টিংটা করেন। কেউ তার পকেটের পয়সা দিয়ে ফ্ল্যাট বিক্রি করেন না এই বাজারে। নির্দিষ্টভাবে বলে রাখা দরকার 2 থেকে 3000 পার স্কোয়ার ফিট ওখানে ফ্ল্যাট হওয়ার কথা নয়। সম্ভবত কোনো অনৈতিকভাবে কোনো আন্ডার রেট করে কিছু করা হয়েছে, সেটাই আমার ধারণা। ঠিক আছে, আমার শেষ প্রশ্ন, হরিয়ানা থেকে একটি সংস্থাকে দিয়ে হাইড্রোলিক জ্যাক নিয়ে ভেঙে পড়া বাড়িটিকে সোজা করার চেষ্টা হচ্ছিল। এই ধরনের যে কাজ করানো হয় সেক্ষেত্রে কি কোনো পারমিশন বা কোনো কিছুর প্রয়োজন হয়, নাকি পারমিশনের প্রয়োজন নিজে করতে পারে? না 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 না, পারমিশনের অবশ্যই প্রয়োজন পড়ে। এটা আমার ধারণা প্রচন্ড প্রভাবশালী কেউ কাজটা করিয়েছেন, তার কারোর মাথা উপরে হাত আছে তার, সে কারণে এই পারমিশনটা কলকাতাতে জেনারেলি করতে গেলে পুরসভার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে এটা করার। পুরসভার ইঞ্জিনিয়ার একটা পারমিশন দেওয়ারই কথা নয়, ওরা মানে সেটা ডিজি লেভেলের থেকে এই পারমিশনটা চলে আসার কথা। বাড়ি বেঁকে গেছে, পশ্চিমবাংলার বুকে বাড়ি বেঁকে গেছে, পশ্চিমবাংলায় হরিয়ানা সংস্থা এসে কাজ করবে, এটা পুরসভা, স্থানীয় পুরসভার যে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনি থাকবেন, এটা হতে পারে কখনো? হতে পারেই না। এটা আমি মানতে রাজি নই যে সরকারি অনুমোদন নিয়ে করা হয়েছে। সরকারি কোনো অফিসের অনুমোদন থাকার কথা নয় এক্ষেত্রে। অনেক ধন্যবাদ জয়ন্ত কথা বলার জন্য।